আমার ফুল স্ক্রিন হচ্ছে না কেন সেটা বুঝতেছি না। ওকে, সরি। ওহো, ওকে, দেখা যাচ্ছে ক্লিয়ার? তো আজ আমাদের মানসিক দক্ষতা প্রথম ক্লাস শুরু হলো। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেন্টাল অ্যাবিলিটিতে তোমার পরীক্ষার টোটাল মার্কস আসে 15। তো আমরা আগে বলেছিলাম যে কোনো সাবজেক্ট পড়ার আগে তোমাকে সিলেবাসটা ভালোভাবে বুঝতে হবে, যে এখানে কোন টপিক থেকে কত নম্বর কোশ্চেন আসে। এই জিনিসটা যদি জানা থাকে, তোমার পরবর্তীতে তুমি রিভিশন দিতে সুবিধা হবে। ধরো তোমার কাছে অল্প একটু সময় আছে, তুমি কোন কোন টপিক তুমি রিভিশন দিতে চাচ্ছ, তো সেখানে তুমি অনেক সুবিধা পাবা। তো চলো আমরা দেখি যে এখানের মধ্যে আমাদের কোন কোন টপিক থেকে কত নম্বর প্রশ্ন আসতে পারে। তো আমরা যদি 35 থেকে 43 বিসিএস পর্যন্ত প্রশ্ন নিয়ে গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভাষাগত যৌক্তিক বিচার যে অংশটা, যেখানের মধ্যে আছে আমরা যেটাকে বলি অ্যানালজি, বাংলা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা, তারপরে তোমার হচ্ছে যে প্রতিশব্দ, হ্যাঁ, এই ধরনের টপিক গুলো নিয়ে ভাষাগত যৌক্তিক বিচার পার্টটা গঠিত। তোমরা যে যে রাইটারের বই কিন্তু সেখানে এই পার্ট থেকে তুমি কি কি প্রশ্ন আসে সেই জিনিস তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, 43 তে আমাদের অনেক কোশ্চেন কমন আসছিল, তাই না? ওকে, সো এই পার্টটা থেকে তোমার 3 নাম্বারের মতো প্রশ্ন আসতেছে। তার মানে তুমি বুঝতে পারতেছো টপিকটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে কি কি আসে, আমাদের অ্যানালজি আসে, তারপর বাংলা বানান আসে, বানান অবশ্য আরেকটা টপিক আছে এখানের মধ্যে, তারপর তোমার বিভিন্ন শব্দার্থ আসে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে এটা অংশ। ঘড়ি থেকে ঘড়ি থেকে তুমি অলওয়েজ 1 থেকে 2 নম্বরের প্রশ্ন পাবা। তো ঘড়ির অঙ্ক আমরা করব, হ্যাঁ, যে ঘড়িতে কয়টা বাজে, এই কাটা যদি উত্তর দিকে থাকে ওই কাটা কোন দিকে থাকবে, হ্যাঁ, ঘড়ির কাটা তোমার 24 ঘন্টা কি কি অবস্থান চেঞ্জ হয়, এই ঘড়ি বিষয়ক 1 থেকে 2 নম্বর আসবে। তাহলে তুমি ঘড়ি বিষয়ক তুমি 1 ঘন্টা পড়ে ফেলে তুমি 1 থেকে 2 নম্বর পেয়ে যাবা কিন্তু। তারপর আসো দিন তারিখ বার, প্রত্যেক বিসিএস এ 35 এর পর থেকে দিন তারিখ বার থেকে 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসছে। এই টপিকটা আমরা অত্যন্ত সুন্দর করে পড়ে ফেলবো। তারপর ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম থেকে তোমার যে গুলো আসে, তোমার দিন এবং কাজের অঙ্ক, এগুলো আমরা করাইছি তাই না, ঐকিক মধ্যে করাইছি। তারপর এখানের মধ্যে আছে আমাদের ওই যে কাজ ফেলে যে চলে যায় কিছু শ্রমিক, হ্যাঁ, সেই অঙ্কগুলো। তারপর নৌকার অঙ্ক আমরা করাইছি, সো এখানের মধ্যে নৌকার বেগ, স্রোতের বেগ। আমরা ট্রেনের অঙ্ক করাইছি, ট্রেন এবং প্ল্যাটফর্ম। তো সেগুলো আমরা এই ক্লাসে আমরা কিন্তু আরো আমরা হচ্ছে যে রিভিশন দিব, হ্যাঁ। সো ট্রেনের অঙ্কগুলো এখান থেকে আসবে 1 নাম্বার। আমাদের বলছে ক্লাবে আসে না, আচ্ছা ঠিক আছে, ক্লাস আসবো ইনশাল্লাহ। বানান এবং ভাষা। তাহলে দেখছো তোমরা যারা বাংলা ভালো করে পড়ছো, তোমরা কত বড় একটা পুরস্কার পাচ্ছ। মেন্টাল অ্যাবিলিটির মধ্যে বানান এবং ভাষা থেকে কিন্তু 2 নাম্বার আসবে কিন্তু। তার মানে তুমি অনেক বড় একটা পুরস্কার পেয়ে যাচ্ছ, 2 নাম্বার কিন্তু হিউজ। তারপর আসো যান্ত্রিক দক্ষতা। এখান থেকে কি কি আসে, এখান থেকে আসে তোমার হচ্ছে যে বিভিন্ন রকমের স্ক্রু, হ্যাঁ, স্ক্রুর অঙ্ক আসে এখানের মধ্যে। তারপরে এখানের মধ্যে আসে কপি কলার অঙ্ক আসে। 43 তে কিন্তু একটা কপি কলার অঙ্ক আসছিল, তাই না? আমরা এগুলো সবগুলো টপিক কিন্তু ইনশাআল্লাহ পড়বো। তারপরে এখানের মধ্যে আসে আমাদের বিভিন্ন কাটা, মানে যন্ত্রের মধ্যে যে মোটর থাকে, যে কাটা থাকে, সেই কাটা থেকে এখানে অঙ্ক আসে। সো এই টপিকটা আমরা ইনশাআল্লাহ ভালো করে পড়বো। এখান থেকে আমাদের 1 নাম্বার পরীক্ষায় আসবে। স্থানাঙ্ক সম্পর্ক, স্থানাঙ্ক সম্পর্ক আমরা ভালো করে বলবো। এখানে কেমন কোশ্চেন আসে, একটা লোক আসছে উত্তর দিকে গেছে 5 মিটার, এরপরে দক্ষিণ দিকে গেছে 5 মিটার, এই টাইপস এর কথাবার্তা নিয়ে স্থানাঙ্ক সম্পর্ক, অবস্থানগত সম্পর্ক, এখান থেকে 1 নাম্বার মাস্ট আসবে। এবার সংখ্যাগত ক্ষমতা। সংখ্যাগত ক্ষমতা কি জিনিস, দশমিকের গুণ একটা আসবে আসবে আসবে, ধরো 0.1 ইন্টু 0.2, হ্যাঁ, 0.3, এই টাইপস এর গুণ ভাগ, হ্যাঁ, দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ, এই টাইপস এর একটা প্রশ্ন অবশ্যই আসবে। লাস্ট ম্যাথ ক্লাসে স্থানাঙ্ক সম্পর্ক পুরোপুরি করাই নাই, আমরা মেন্টাল ফুল এটা কোর্সের মধ্যে ক্লাস আছে আমাদের, এটা ইনশাআল্লাহ আমরা করব। এইখান থেকে তোমার 2 নাম্বার আসবে। আমরা অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এখান থেকে 2 নাম্বার আসবে। আজকে ক্লাসে মূলত আমরা অ্যাবস্ট্রাক্ট রিজনিংটা নিয়ে আলোচনা করব। তার মানে ধরো তোমার হাতে মাত্র একদিন সময় আছে, মেন্টাল অ্যাবিলিটি তুমি দ্রুত রিভিশন দিতে চাও, তুমি কি করবা, তুমি দ্রুত করে ঘড়ি দেখে ফেলবা, আধা ঘন্টা লাগবে ঘড়ি দেখতে, দিন তারিখ বার দেখে ফেলবা, আধা ঘন্টা তোমার লাগবে। তুমি দ্রুত গতিতে যান্ত্রিক দক্ষতা দেখবা, 20 মিনিট লাগবে।
স্থানাঙ্ক সম্পর্ক দেখবে 20 মিনিট লাগবে, সংখ্যাগত দক্ষতা দেখবে আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, অ্যাবসলিউট রিজনিং ভালো করে নোট করা থাকলে তোমার 45 মিনিটের মধ্যে তুমি রিভিশন দিয়ে ফেলতে পারবা। তার মানে আমি তোমাকে বলতে চাচ্ছি মেন্টাল অ্যাবিলিটি পুরোটা রিভিশন দিতে ম্যাক্সিমাম 1 দিন লাগবে। এখান থেকে তুমি খুব ইজিলি 15তে 10 থেকে 12 নাম্বার ইনশাআল্লাহ কনফার্ম করতে পারবা। এখন হচ্ছে কি বই তুমি পড়বা? আমরা এখান থেকে তোমার ওই যে ওরাকল পাবলিকেশনের যে বইটা আছে মিরাকল মেন্টাল অ্যাবিলিটি, সেটা ওরাকল পাবলিকেশনের যে বইটা সেটা কিনতে পারো তুমি। ও মিরাকলটাই ওরাকল, হ্যাঁ, সো মিরাকল ওরাকল যেটা আছে সেটা ফলো করতে পারো। তারপরে কনফিডেন্সের একটা বই আছে সেটা তুমি ফলো করতে পারো, অথবা তুমি যে রাইটারের বই কিনছো সেটা ফলো করতে পারো। তুমি প্রফেসরস বা তুমি যে ওরাকল যেই বই কিনবে একটা ফলো করলেই হবে। খায়রুল, হ্যাঁ খায়রুল ভাই ফলো করতে পারো। তো খায়রুল ভাই বইয়ের মধ্যে অতিমাত্রা প্রশ্ন দেখবে, খায়রুল ভাই এখানে পরিমিতি বোধ একটু কম। খায়রুল ভাই বই পড়লে তোমার মানে কনফিডেন্সের মধ্যে তুমি ভুগতে পারো, এটা একটা প্রবলেম, অনেক বেশি তোমার প্রবলেম দিচ্ছে খায়রুল ভাই। সো জর্জ বই পড়তে পারো, হ্যাঁ যে কোনো একটা বই তুমি পড়তে পারো। এরপর আসো স্টেপ সেকেন্ড, তোমাদের প্রত্যেকের ফোল্ডারে 43 BCS এর একটা ক্লাস ফোল্ডার শেয়ার করা হয়েছে, মানে 43 BCS যে রেকর্ড গুলো নিয়েছিলাম সেই রেকর্ড গুলা শেয়ার করা হয়েছে। তোমরা সবাই পাইছো কিনা? 43 BCS এর একটা রেকর্ড ক্লাস আমরা শেয়ার করছি। তাইলে প্রত্যেকদিন ক্লাসে আসার আগে 43 BCS রেকর্ডটা একটু দেখে আসবা। 43 BCS রেকর্ডটা যদি তুমি দেখে আসো কি লাভ হবে, তুমি আগে থেকে একটু আইডিয়া পাবা। তুমি দরকার হলে 2x স্পিডে দেখে আসো, একটু জাস্ট আইডিয়া নিয়ে আসো, তাহলে পরে এই ক্লাসটা ধরতে তোমার জন্য অনেক সুবিধা হবে। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর মধ্যে চতুর্ভুজ আমরা কিভাবে গণনা করব। এই টপিকটা ছোট্ট একটা টপিক, খুব বেশিক্ষণ লাগবে না, যেহেতু আজকে প্রথম ক্লাস এই জন্য আমরা ক্লাসটা বেশি লম্বাও করব না আসলে। হ্যাঁ, তো আসো আমাদেরকে যদি বলে কোশ্চেন আসতে পারে বর্গ কাউন্ট করো, আয়ত নিচে ছবির মধ্যে কয়টা বর্গ আছে, নিচের ছবিতে কয়টা আয়ত আছে, কোশ্চেন আসতে পারে নিচের ছবিতে কয়টা চতুর্ভুজ আছে, এই ধরনের নানাভাবে প্রশ্ন আসতে পারে। চলো, প্রশ্ন আসতে পারে নিচের ছবিতে কয়টা বর্গ আছে। তো অল্প কয়টা থাকলে হয়তো আমরা গুণে ফেলতে পারি ইজিলি, সেটা খুব ইজিলি করা যায়, কিন্তু প্রত্যেক প্রশ্নের মধ্যে গোনাটা কিন্তু ফিজিবল না। তো আমরা কিছু রুলস তোমাকে শেখাবো, সেই রুলস গুলো যদি মাথায় রাখো ইনশাআল্লাহ তুমি যে কোনো প্রবলেম এখান থেকে মোটামুটি সলভ করতে পারবা। তো আসো, এরকম যদি থাকে তুমি দেখবা যে বর্গ যা আছে এখানের মধ্যে, তাহলে দেখো এইদিকে তোমার দুইটা বর্গ, এইদিকে তোমার দুইটা বর্গ আছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান আছে। যদি দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে তাহলে তুমি যে কাজটা করবা, তুমি নাম্বার বসাও, নাম্বার বসালে 1 এবং 2। স্টেপ 1 দৈর্ঘ্য প্রস্থ সমান আছে কিনা দেখলা, স্টেপ 2 নাম্বার বসাইলা, স্টেপ 3 নাম্বারগুলো বর্গ করো, একে বর্গ করলে হচ্ছে 1, 2 কে বর্গ করলে হচ্ছে 4, লাস্ট স্টেপ এই দুটা যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 5। তাহলে এখানে 5টা বর্গ আছে, তুমি কাউন্ট করলে 5টা বর্গই হবে। তাহলে এরকম আরেকটা, তাহলে আমরা কি বললাম, তুমি যখন দেখবা স্টেপ 1 আগে দেখবা এইদিকে যতটা বর্গ আছে এইদিকে ততটা বর্গ আছে কিনা, যদি ইকুয়াল সংখ্যা বর্গ থাকে দৈর্ঘ্য প্রস্থে তা নাম্বারিং করবা, 1 2 নাম্বারিং করলা, সেই নাম্বারগুলোকে বর্গ করলা, সেই বর্গ সংখ্যাগুলো যোগ করলা, শেষ। তাইলে এটা কয়টা আমরা সবাই आंसर দিয়ে ফেলি। তো স্টেপ 1 আমরা দেখব যে এইদিকে যতটা এইদিকে ততটা কিনা, দেখলাম দুই দিকে তিনটা তিনটা, দৈর্ঘ্য প্রস্থ সমান আছে, সমান থাকলে নাম্বারিং করব 1 2 3। এরপরে স্টেপ বড় করো নাম্বারগুলো, এটা বড় করলে 1, এটা বড় করলে 4, এটাকে বড় করলে 9। তাইলে 1 4 আর 9 তিনটা যদি যোগ করে দেই, যোগ করলে হচ্ছে 14। তাহলে এখানে 14টা বর্গ আছে। সো তাহলে এরকম যদি ইকুয়াল থাকে আমরা এগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। এখানে কয়টা বর্গ আমরা একটু কমেন্ট করি তো, এখানে কয়টা বর্গ আছে, এখানে কয়টা বর্গ আমরা কমেন্ট করে ফেলি। স্টেপ 1 দেখলাম এইদিকে 4টা বর্গ আছে, এদিকেও 4টা বর্গ আছে, দৈর্ঘ্য প্রস্থ সমান আছে, তার মানে আমরা এখন নাম্বারিং করব। সো 1 2 3 4। এরপর নাম্বারগুলো বড় করব, 1 কে বড় করলে 1, 2 কে করলে 4, 3 কে করলে 9, 4 কে করলে 16। এবার সবগুলো নাম্বার যোগ করে দিব, 16 9 25, 25 29, 29 আর একে 30। তাহলে এখানে 30টা বর্গ আছে, খুব ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারি। এখন আসো এবার আমরা দেখি যে বর্গ এবং আয়ত এই দুটো যদি আমাদেরকে
বের করতে বলে যে নিচের চিত্রে কয়টা বর্গ এবং আয়ত আছে, অথবা আমাদেরকে বলতে পারে যে নিচের চিত্রে কয়টা আমাদের চতুর্ভুজ আছে, এরকম প্রশ্ন বলতে পারে। চতুর্ভুজ মানে কি হয় বর্গ না আয়ত। হ্যাঁ, সো আমরা দেখব যে এখানে আমাদের জিনিসপাতিগুলি ইকুয়াল আছে কিনা। সো যদি থাকে তখন আমরা এখানে নাম্বারিং করব প্রথমে। সো 1 2 3 আমরা নাম্বারিং করলাম 1 2 3 লিখে। এই নাম্বারগুলোকে কিউব করব। নাম্বারগুলোকে কিউব করলে তাহলে আমরা 1 কে কিউব করলে হচ্ছে 1, 2 কে কিউব করলে হচ্ছে 8, আর 3 কে কিউব করলে হচ্ছে আমাদের 27, তাই না? 3 3 9 3 27। তাহলে আমরা যদি বের করতে বলে কয়টা বর্গ এবং আয়ত মানে কয়টা চতুর্ভুজ, তাহলে আগে দেখলা ইকুয়াল আছে কিনা দুই দিকে, নাম্বারিং করলা 1 2 3, সেই নাম্বারগুলোকে কিউব করো। তাহলে কিউব করলা, এরপর কিউব গুলো তুমি যোগ করো, তা 27 8 35 35 36, তার মানে এখানে 36টা চতুর্ভুজ আছে, 36টা বর্গ এবং আয়ত আছে, 36টা বর্গ এবং আয়ত আছে। এখন তোমাকে যদি বলে এখানে কয়টা আয়ত আছে, তাহলে তুমি কি করবে, আগে বের করে ফেলছো 36টা এখানের মধ্যে কি বর্গ এবং আয়ত, আগে তুমি বের করে রাখলা। বর্গ আছে কয়টা এখানে বলো তো, বর্গ আছে কয়টা? তাইলে 1 2 3, 1 কে বর্গ করলাম 1, 2 কে বর্গ করলে 4, 3 কে বর্গ করলে হচ্ছে 9, আচ্ছা 13 13 14, তার মানে এই 14টা হচ্ছে বর্গ আছে, এই 14টা আছে কি বর্গ, আর বর্গ আয়ত মিলে আছে 36টা। 36 হল বর্গ এবং আয়ত, আর 14টা হচ্ছে শুধু বর্গ। তাহলে আয়ত যদি বের করতে বলে তাহলে আমরা জানি 36 থেকে আমরা যদি 14 বিয়োগ করে দিই তাহলে যে 22 পাচ্ছে সেই 22টা হচ্ছে নিশ্চয় আয়তক্ষেত্রের সংখ্যা। ওকে, এখন আসো এইবার এখানে আমি তোমাকে বললাম যে তুমি এখানে তো বললা যে ভাই আপনি তার সিস্টেম বলছিলেন যে কয়টা বর্গ আমরা নাম্বারিং করে দিব, তো ওখানে স্টেপ এটা এটা একটু আনসার দাও তো দেখি। তো এরকম তাহলে আমরা অনেক সময় হুটহাট করে ফেলতে পারি যে আমি এখানে 1 2 3 লিখে নাম্বারিং করে ফেলতে পারি, কিন্তু না, স্টেপ 1 বলছিলাম তুমি দেখো এইদিকে কয়টা বর্গ আছে, এদিকে আছে 4টা আর এদিকে আছে 3টা, তার মানে তুমি এরকম করে আসলে করতে পারবা না। তাহলে তোমাকে কিভাবে করতে হবে, তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে যে হ্যাঁ দুর্গত সমান না, তাহলে একটু নাম্বারিং করে বর্গটাকে, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, নাম্বারিং করো। এগুলাকে তুমি নাম্বারিং করে আসো। 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার। নাম্বারিং কিন্তু এটা নিচ থেকে বাম থেকে, নিচ থেকে বাম থেকে, নিচ এবং বাম, নিচ এবং বাম থেকে, হ্যাঁ এটা নিচ থেকে এটা বাম থেকে নাম্বারিং করলাম। নাম্বারিং শেষ, তোমার কিন্তু কাহিনী কিন্তু শেষ। কিভাবে, এখন তুমি কোনাকুনি গুণ করে দাও। সো এটা গুণ করো, এইবার এটা গুণ করো, এই একের লগে এই 2 গুণ করো, আর এই 3 একের লগে গুণ করার কিছু নাই, শূন্য কিছু নাই। তাহলে এখানে গুণ করলে 3 4 কত হচ্ছে 12, এখানে গুণ করলে 3 2 6, গুণ করলে 2 1 2, এটা একের লগে শূন্য, এখানে কিছু নাই, এর লগে গুণ করার মতো কিছু নাই। তাহলে কত হলো 12 18 18 দিয়ে 20। একটা জিনিস খেয়াল করো, আগেরগুলো কিন্তু সিস্টেম কিন্তু এটাই ছিল, সিস্টেম এটাই ছিল। কিভাবে দেখো, এটা ছিল তাহলে 1 2 3, 1 2 3, দেখো 3 ইন্টু 3 তাই না, 2 ইন্টু 2, 1 ইন্টু 1, দেখো 3 ইন্টু 3 3 স্কোয়ার, 2 ইন্টু 2 2 স্কোয়ার, 1 ইন্টু 1 1 স্কোয়ার। দেখছো এটা কিন্তু একই নিয়মেরই, এটা কিন্তু একই একই জিনিসই, কিন্তু এইভাবে করছি আসলে। কিন্তু যেহেতু এখানে এই দিকের এদিকে সমান, সেটা আমরা ডিরেক্টলি 1 2 3 বসে বড় করে দিছি। বুঝতে পারছো, জিনিসটা কিন্তু সেমই, এই 1 2 1 2, তাহলে এই 2 দুগুণে 2 স্কোয়ার, 1 1 1 স্কোয়ার। সূত্র কিন্তু আসলে একটাই, কিন্তু যেহেতু আমাদের এইদিকে যতটা বর্গ এদিকে ততটা বর্গ, আমরা যেন এইভাবে না লিখে ডিরেক্ট 1 2 লিখি 1 2 কে বড় করছি, কথা আসলে একটাই। এখন আসো, হ্যাঁ যদি সমান না হয়, রাইট জাহিদ, সমান না হলে তুমি এভাবে কয়টা বর্গ সেটা বের করবা। আচ্ছা, সো এখানে কয়টা বর্গ, এখানে 2 3 4, এখানে আচ্ছা এখানে আমরা একটু দাঁড়াও, এখানে কোশ্চেনটা একটু ইয়ে করি, এখানে কয়টা বর্গ বের করো, হ্যাঁ এখানে কয়টা বর্গ বের করো। আমার যদি আঁকাটা বর্গ হয় নাই, বাট
না না 1 প্লাস হবে না বকুল, এর লগে তো গুণ করার কিছু নাই, এই 1 এর লগে তো শূন্য, 1 এর লগে তো কিছু নাই, 1 এর লগে তো শূন্য আছে এখান দিয়া, এতে কিছু নাই তো, গুণ করার মতো কিছু নাই। আচ্ছা এটা সব আমরা বের করি তো, যদিও আমারটা দেখতে বর্গ হয় নাই, ধরে নাও বর্গ হয়েছে আর কি। তাহলে নিচ থেকে বাম থেকে, তাহলে আমরা আগে দেখবো এদিকে দেখলাম বর্গ কয়টা, এদিকে দেখলাম বর্গ কয়টা, অসমান, অসমান থাকলে আমরা নাম্বারিং করি, তাহলে 1 2 3 4, তারপর 1 2 3 4 5। এখন আসলে আমরা গুণ করবো কি, 5 এর লগে 4 এল এক জোড়া, 4 এর লগে 3 এল এক জোড়া, 2 এর লগে 3 এল এক জোড়া, 1 এর লগে 2 এল এক জোড়া, 1 এর লগেও নাই। তাহলে আমাদের এখানে আসলো আমাদের 20, এখানে আসলো 3 4 12, এখানে 3 2 6, এখানে আসলো আমাদের 2 1 2, সবগুলো যোগ করে যতটা বর্গ এখানে ঠিক কতটা বর্গ আছে। তাহলে 20 আর 12 হলো 32, 6 8 38 40, তাহলে এখানে 40টা বর্গ আছে। এবার আচ্ছা, আমরা একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। ভাইয়া, আমার একটা যে সিঙ্গেল আছে এইটা কি তাহলে হিসাবে আসবে না, তাই না? হিসেবে আসবে না কেন, হিসেবে আসছে হিসেবে, কিন্তু ওইটা আমি যে সূত্রটা ফেলা দিয়েছি সেই সূত্রের মধ্যে ওই লোড হয় না আর কি হিসাবে, কিন্তু তুমি গুণও বসে বসে দেখো, গুণলে আসবে, তুমি এখানে বইটা বসে বসে গুণও দেখো ওইটাই আসবে, ঠিক আছে। আমরা যে টেকনিকটা খাটাচ্ছি সেই টেকনিকের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ওইটা ওইটা আমাদের যতগুলো তুমি এখন গুণে দেখো তো আসলে কয়টা আছে, 20টা দেখবা, অতগুলোই আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি তোমাদের জ্যামিতি ক্লাসে একটা কথা বলছিলাম, যাহা বর্গ তাহা কি বলতো, যাহা বর্গ তাহা কি, যাহা বর্গ তাহা কি, তার রম্বস। আমরা বলছিলাম যে বর্গকে তুমি যদি হালকা একটা ধাক্কা মারো, বর্গকে যদি একটা ধাক্কা মারো তাহলে বর্গ এমনি ধাক্কা খাই এরকম হয়ে যায়, তাই না, বর্গ রম্বস হয়ে যায়, যাহা বর্গ তাহাই রম্বস। পার্থক্য শুধুমাত্র বর্গের কোণগুলো খাড়া 90 ডিগ্রি, রম্বসের কোণগুলো খাড়া 90 ডিগ্রি না। হ্যাঁ, আয়ত অসমান ক্ষেত্রে আসবো তো, আয়ত এখন আসি না, আমরা আসতেছি আয়ত, আয়ত অসমান আয়তর আসবো, সামনে আছে আয়ত। এবং আমরা জানি যাহা আয়ত তাহাই সামান্তরিক, আমরা জানি যে একটা আয়তকে আমরা হালকা একটা ধাক্কা দেই, ধাক্কা দিলেই আয়তটা কি হয়ে যাবে, সামান্তরিক হয়ে যায়। আয়ত সামান্তরিক জিনিসটা একই, পার্থক্য হচ্ছে আয়তের কোণগুলো খাড়া, সামান্তরিক কোণগুলো খাড়া না। তাহলে বর্গের মধ্যে আমরা যে ধরনের সূত্র ব্যবহার করছি, রম্বসের মধ্যে সে ধরনের সূত্র ব্যবহার করব। তো এখানে যখন বলছে কয়টা রম্বস, তাহলে এখানে আমরা কি কাজ করব, দেখলাম এদিকে 3টা আছে, এদিকে 3টা আছে, তাহলে বলো তো কয়টা রম্বস আছে এখানে, রাইট, এখানে বর্গের সূত্র ব্যবহার করবো 1 2 3। হ্যাঁ, 1 কে বর্গ করলে 1, 2 কে করলে 4, 3 কে করলে 9, বর্গের মধ্যে যা সূত্র ব্যবহার করছিলাম তো 3টা যোগ করলে 14, রম্বসের মধ্যে আমরা সেম সূত্র ব্যবহার করব। এখন যদি বলে কয়টা চতুর্ভুজ, মানে এখানে কয়টা রম্বস কয়টা সামান্তরিক, যদি বলে কয়টা চতুর্ভুজ, তাইলে 1 2 3 লিখবো, যেহেতু চতুর্ভুজ চাইছে তাহলে আমরা কি করব, কিউব করব, 1 কে কিউব করলে 1, 2 কে কিউব করলে 8, 3 কে কিউব করলে হচ্ছে 27, তাহলে এখানে 36টা আমাদের। আচ্ছা আমার ফিগারটা আঁকার কারণে প্রপারলি আমি আঁকা হয় না, সেজন্য তোমার তো দেখতে তো অন্যরকম লাগতেছে, বাট এগুলো কিন্তু রম্বস এবং সামান্তরিক, ঠিক আছে। বইয়ের মধ্যে তুমি দেখিনি ফিগার গুলো, একটু আমার ফিগারটা প্রপারলি হয় না, সেজন্য দেখতে সবগুলো এগুলো 4 বাহু সমান লাগতেছে না, বাট এগুলো 4টা বাহু সমানই। তাহলে এখানে আমাদের 36টা রম্বস এবং সামান্তরিক আছে, মানে 36টা চতুর্ভুজ আছে। তো যদি বলে রম্বস কয়টা, তাহলে আমরা 1 2 3 যে লিখলাম এদেরকে বড় করে দেই, তাহলে 1 2 কে করলে 4, 3 কে করলে 9, তাহলে এখন যদি যোগ করে দেই 9 4 13 13 14, 14টা রম্বস আছে। সামান্তরিক আছে কয়টা, 36 মানে 14, 22টা সামান্তরিক আছে। তাহলে এটা আমরা করছি, এটা কয়টা সামান্তরিক। আচ্ছা ওকে বুঝতেছো, যারা আমাদের সাথে নতুন জয়েন করছো তোমরা, হ্যাঁ খালি থাকতো, খালি থাকতো, হ্যাঁ ওগুলো কাউন্ট হবে না তৃপ্তি, ওগুলো কাউন্ট হবে না, হ্যাঁ সুন্দর কোশ্চেন করছে। ওকে, তাহলে এখানে বের করে ফেলে তো কয়টা সামান্তরিক, বার করে ফেলে তো। 22টা, রাইট। আমরা একটু আগে যেটা দেখালাম এখানের মধ্যে টোটাল চতুর্ভুজ হলো 36টা, রম্বস হলো 14টা, 5টা সামান্তরিক আছে এখানে। ওকে, তো এখন আসলে আমরা একটু কথা বলবো ট্রাপিজিয়াম নিয়ে। তো ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা আমরা কি বলছিলাম, ট্রাপিজিয়াম আমরা বলছিলাম যে আমাদের চতুর্ভুজের মধ্যে শুধু দুইটা বাহু হলো সমান্তরাল, বাট সমান না, হ্যাঁ, এবং বাকি দুইটা বাহু সমানও না সমান্তরাল না, কিছুই না, তাহাকে ট্রাপিজিয়াম বলে।
তো আমাদেরকে যদি বলে এর একটা ফিগার দিল, ফিগার দিয়ে বললো এখানে কয়টা ট্রাপিজিয়াম আছে, তো ট্রাপিজিয়ামের ফিগার যদি বলে, এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা বাম দিক থেকে নাম্বারিং করব। সো 1 2 3, 1 2 3 নাম্বারিং করব। সো বামে এবং উপর নিচে নাম্বারিং করব। এরপরে নাম্বারিং করার পরে নাম্বারগুলো যোগ করব। এখানে আমাদের নাম্বারিং যোগ করলে কত, 3 2 5 5 1 6, এদিকে কত, 3 2 5 5 1 6। তাহলে এখন আমরা যে দুটো নাম্বার আমরা পাইলাম সেই দুটো নাম্বার যদি গুণ করে দেই, 6 6 36, এই 36টা সেখানে ট্রাপিজিয়াম আছে। তো ভাই এগুলো কি সূত্র, এগুলো সূত্র না আসলে, এগুলো হচ্ছে এই জিনিসগুলো বের করার জন্য বিভিন্ন লোকজনে বিভিন্ন রকমের সিস্টেম বাইর করছে এরকম। হ্যাঁ, এগুলো আসলে সূত্র না, এই জন্য এগুলো কোনো সব জায়গায় একই রকম তুমি দেখতে পাচ্ছ না। হ্যাঁ, কারণ এই ক্লাসটা নেওয়ার সময় স্টুডেন্টরা যে কোশ্চেনটা করে, ভাই এতগুলো জিনিস কেমনে মনে রাখবো, তো আমি যেটা তোমাকে এনশিওর করতে পারি, যে রুলস গুলো আমরা বললাম এই রুলস গুলো তুমি যদি ঠান্ডা মাথায় তুমি যদি একবার প্র্যাকটিস করে নিজে নিজে, তুমি অবশ্যই পারবা। তো তুমি বলতো ভাই যদি এই নিয়মের মধ্যে কমন না আসে, তুমি করবা না, স্কিপ করে তুমি চলে যাবা। পরবর্তীতে সময় থাকলে তুমি চেষ্টা করবা। যদি এইসব সূত্রের মধ্যে না পারে ভাই, যদি সূত্রের মধ্যে না পারলে করবা না, শেষ। কারণ তোমার অ্যাবস্ট্রাক্ট রিজনিং থেকে আসবে 2টা কোশ্চেন। হ্যাঁ, তো সেখানে একটা কোশ্চেন না পারলে কিছু হবে না, তোমার কমন না আসলে করবা না, শেষ। ওটা নিয়ে এই সময় ব্যয় করা যাবে না, যেটা পারবা না সেটা নিয়ে কোনো সময় নষ্ট করবে না পরীক্ষার মধ্যে। এখন আসো, স্পেস বাউন্ড বলছিল যে ভাই আয়ত যদি অসমান, আয়ত কেন বের করবো। চলো, আয়ত থাকতে পারে কিভাবে, এরকম। হ্যাঁ, যাই যেটা বলছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। বর্গ সামান্তরিকের চতুর্ভুজ বের করা, বর্গ যাহা রম্বস তাহা, নিশাত সামান্তরিক যাহা আয়ত তাহা। হম, যাহা বর্গ তাহাই রম্বস, যাহা সামান্তরিক তাহাই আয়ত, জিনিস সেম। তখন আসো, এরকম যদি থাকে যে এরকম আছে এই লেখা রেখার মধ্যে সেখানে কয়টা আয়ত আছে। আচ্ছা, এখানে আমি একটু বলিনি, আমার জিনিসগুলো দেখতে বর্গের মতো আছে, এটা বর্গ না, এগুলো আসলে ফিগারটা আমি আঁকার সময় আমি ফিগার আঁকাতে খুব দক্ষ না, দ্যাটস এগুলো দেখতে এরকম লাগতেছে। হ্যাঁ, এগুলো আসলে আয়ত, বুঝতে পারছো, এগুলো এরকম লম্বা লম্বা এরকম। মানে আমার আঁকা যেহেতু বর্গের মতো হয়ে গেছে, তো তুমি কনফিউজ হওয়ার দরকার নেই যে ভাই এটি দেখতে পাচ্ছি বর্গ, আমি আঁকা আঁকাইতে খুবই দুর্বল, মানে ভালো আঁকতে পারি না, এরকম লাগতেছে। বাট এগুলো এরকম, হ্যাঁ, এটাই বুঝো ভালো করে। এই 1 2 3 মানে তুমি কইবা যে ভাই এখানে একটা বর্গ দেখতে পাচ্ছি, দিস ইজ বর্গ, এটা এরকম ফিগারটা আমার আঁকা ভুল হয়েছে আর কি। তো এরকম যদি তুমি দেখো, তাহলে তুমি যেটা করবা, তুমি 1 2 3 4 নাম্বার করবা, নাম্বার গুলো যোগ করে দিবা। তাহলে কয়টা হয়, 2 1 3, 3 3 6, 6 4 10, তাহলে 10টা আয়ত। ভাই যদি 2 লাইন থাকে, যদি 2 লাইন থাকে এরকম, এখানে কয়টা বলো তো, কয়টা আয়ত এখানে। যারা আমাদের সাথে নতুন জয়েন করছো তোমরা একটু উত্তর উত্তর দাও, আমরা তাহলে খুশি হবো একটু, মানে তোমরা আসলে বুঝতেছো কিনা সেটা আমরা বুঝতে পারবো। রাইট, আমরা সবগুলো নাম্বার যোগ করে দিব। ওই এগুলো আমার দেখতে একটু খারাপ খারাপ লাগতেছে, বর্গের মতো লাগতেছে, এগুলো বর্গ না। হ্যাঁ, এই জিনিসটা এগুলো হচ্ছে এরকম লম্বা। তো এই এই এরকম। হ্যাঁ, তো আমরা এরকম যদি আমাদের আয়ত দেয়, এক লাইন যদি দেয় 1 2 3 4 5 6 লিখে দিব, লিখে যোগ করে দিব, সবগুলা যোগ করে দিলে যাহা আসবে এখানে যোগ করলে যোগ প্লাস, হ্যাঁ ক্রমিক সংখ্যা যোগ করে দিব, বসাই যোগ করে দিব, শেষ। এখন ভাই এরকম 2 লাইন থাকলে কি হবে, 2 লাইন বের করতে বললে, 2 লাইন এরকম থাকে তাহলে যেটা করবা, তাহলে এইদিকে নাম্বারিং এইদিকে নাম্বারিং, ট্রাপিজিয়ামের মতো এই নাম্বারিং করে নাম্বারগুলো যোগ করো। তাহলে 1 2 3 4 যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে 4 3 7 9 10, যোগ করলে হচ্ছে 10। এখানে নাম্বারিং গুলো যোগ করলে কত, 3। তাহলে এই 3 আর এই 10, দেখছো যে এনি কিন্তু পেরে গেছে, কারণ এনি কিন্তু আগেই রেকর্ডটা দেখছিল। তার মানে আমাদের অনেক সময় অনেকে কমপ্লেন করে, ভাই এত নিয়ম কেমনে মনে রাখবো, ভাই এত সিস্টেম কেন মনে রাখবো, মনে থাকবে, প্র্যাকটিস করলে মনে থাকবে তোমার। হ্যাঁ, একদম মনে চলে আসবে পরীক্ষার হলে। তাহলে 3 10 30, যখন এরকম দেখবো দেখবো তোমার অটোমেটিক মনে চলে আসছে কিন্তু। হ্যাঁ, এটা হবে, একটু প্র্যাকটিস করো, ভয় পাওয়ার কিছু না, এত নিয়ম কেমন মনে রাখবো। তো এখন আসো, এইবার আমরা একটু টাওয়ার টাওয়ার গুলো করি। হ্যাঁ, টাওয়ার গুলো একটু তোমার ঝামেলা আছে, টাওয়ার গুলো একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। টাওয়ার, হ্যাঁ, টাওয়ার গুলো তোমার অনেকের জন্য বেশ জ্ঞানজাম। হুম, একটু মাথা ঠান্ডা রেখা, তোমাদের ঠান্ডা আছে আশা করি, তাই না? আজকে মডেল টেস্ট আছে, পরীক্ষা মডেল টেস্ট আছে কিনা আজকে কোনো? আছে মডেল টেস্ট, কি মডেল টেস্ট আজকে? বাংলা মডেল টেস্ট। আচ্ছা, বাংলা তো তোমরা সবাই পারো, নিজের মাতৃভাষা বাংলা, সবাই ওস্তাদ বাংলাতে।
ওকে, তো আমি ছেড়ে দিব, কিছুক্ষণ মধ্যে ছেড়ে দিব, ক্লাস শেষ, ক্লাস শেষ, মাথা ঠান্ডা রাখো। স্টেপ 1, আইফেল টাওয়ারের মাথাটা কোনটা চিন্তা দেখো আগে, আইফেল টাওয়ারের মাথা বার করো। এখন এই আইফেল টাওয়ারের মাথা কোন কোন জায়গায় বলো তো, বামে নাকি ডাইনে? আইফেল টাওয়ারের মাথা কোন জায়গায়? মাথা কোথায়? বামে মাথা আছে, জানি মাথা বার করছো, আইফেল টাওয়ারের মাথা হলো বামে। সো আইফেল টাওয়ারের মাথার উপরে, এই মাথার উপরে তুমি এক বসাবে, মাথার উপরে তুমি একটা এক বসাইলা, এই এক, হ্যাঁ। তো এখানে আছে, এখানের মধ্যে একটা একটা ব্লক আছে, এখানে বসালে তুমি এক। এইবার তুমি সুন্দর মতে তুমি একটু চক্রাকারে ঘুরতে থাকো, এখানে চক্রাকারে আসবে, তুমি নাম্বারিং গুলো চক্রাকারে করো। একটা ব্লকের উপরে এক লিখলা, এবার এখানে আসো, এবার এখানে আসো, দেখো কয়টা ব্লক, তো 1 2 3, কয়টা ব্লক? 3টা ব্লক, কয়টা ব্লক? 3টা ব্লক, হ্যাঁ। আচ্ছা, এবার এখানে আসো, কয়টা ব্লক? 5টা ব্লক, হ্যাঁ। তাহলে ঘুরে আসো, ঘুরতেছি আমরা, এই 5টা ব্লক বসালাম, এবার ঘুরে আসতে, এবার এখানে আসি, এইবার আসো এখানে। এই যে তুমি যে ব্লকগুলো বসাইছিলা, তো ব্লকগুলোকে ক্রমিক নাম্বার দিলে ক্রমিক নাম্বার কত হয় সেটা তুমি বাইর করো। তাহলে ক্রমিক নাম্বার যদি দেই, আমি এখানে ক্রমিক নাম্বার দিলাম 1, ক্রমিক নাম্বার 2, ক্রমিক নাম্বার 3, ক্রমিক নাম্বার 4, ক্রমিক নাম্বার 5, তাহলে কত হয়? ক্রমিক নাম্বার গুলো যোগ করলে 1 থেকে 5 কত হয়? 15। এখানে হচ্ছে তোমার 15 লেখো। এইখানে যথাযথ ক্রমিক নাম্বার গুলো বসাও। 1 2 3, ক্রমিক নাম্বার বসালে কত? তাহলে এখানে 2 একে 3, 3 3 6, তাহলে এখানে একটা 6। এখানে আর কোনো ক্রমিক নাম্বার বসাবো না, টাওয়ারের উপরে ক্রমিক নাম্বার বসাই দেবো না, টাওয়ার একটা এখানের মধ্যে, এখানে ক্রমিক নাম্বার কিছু নাই। আবার রিপিট করি, টাওয়ারের মাথা আইডেন্টিফাই করো, আইডেন্টিফাইটা মাথা অফ দ্য টাওয়ার, মাথা আইডেন্টিফাই করলা, মাথার উপরে এক বসাও, এ না কিছু বলবে না। এবার রাউন্ডে ঘুরো, 3টা ব্লক আছে, 5টা ব্লক আছে, যে ব্লক গুলোকে তুমি ব্লক গুনছিলা, ব্লক গুলোর মধ্যে ক্রমিক নাম্বার দিয়ে ক্রমিক নাম্বার গুলো যোগ করো, তাহলে 1 2 3 4 5, ক্রমিক নাম্বার যোগ করলে 15, 1 2 3 যোগ করো 6। এখন যা যা লিখছিল সব যোগ করো, 1 এইটা 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 যোগ করো, তাহলে 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 15 24, 24 আর 6 20, সরি 30, তাহলে এখানে টোটাল 30টা আয়ত আছে। তাহলে আমরা আরেকটা টাওয়ারে যাই। সো এই টাওয়ারে আসি, ওকে। এই টাওয়ারের মাথা কোনটা? টাওয়ারের মাথা কোনটা? উপরে, তাই না? তাহলে এক দাও, এক দাও, হ্যাঁ। ওকে, এখানে আর কিছু হবে না এখানের মধ্যে। এখানে ব্লক কয়টা? 3টা, 3 বসাও, 1 2 3 4 5, ব্লক হলে 5টা, 1 2 3 4 5 6 7, ব্লক হলে এখানের মধ্যে 7টা। তারপরে তুমি এগুলা ক্রমিক নাম্বার বসাই, ক্রমিক নাম্বার যোগ করো, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে করলে কত? 7 আর 56, 56 অর্ধ করলে 28, যোগ করলে 28। আমরা জানি এই এন সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল কত? এন সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল কত? সূত্র কি? এন সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল সূত্র কি? এন ইনটু এন প্লাস 1, সমাধান দ্বারা করাইছেন এগুলা, এন ইনটু এন প্লাস 2। তাহলে 1 থেকে 7 পর্যন্ত এটা আমরা যোগ করার দরকার কি? 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7, তাই না? তার মানে প্রথম 7টা ক্রমিক সংখ্যার যোগফল, তার মানে কি এন এর মান হলো 7, তা 7 ইনটু 8 7 56 আর ভাগ 2 28 করে ফেলা যায়। তাই এই ক্রমিক নাম্বার বসাই 1 2 3 4 5, হ্যাঁ। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 5 30, 30 অর্ধেক 15, তাই না? হয়ে গেল 15। তবে এগুলো নাম্বার 1 2 3, তাহলে 1 2 3 এর যোগফল কত? 6। তাহলে এখন এই 1 এই 3 এই 5 এই 7 এই 28 এই 15 এই 6, এগুলো সবগুলো যোগ করো, এই সবগুলা যোগ করো, যোগফল যা হবে তাই আনসার। আচ্ছা, এটা আমরা টাওয়ারও, আচ্ছা এটা একটা জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি এই জিনিসটাকে তোমাকে, এটাকে আমি একটু এটাকে ছুটে ফেললাম, ছুটে দেখলাম যে এটাকে, হ্যাঁ ক্রস ছুটে ফেললাম, এটাকে ছুটে এরকম লিখলাম, বলতে এখানে কয়টা আয়ত আছে? এখানে কয়টা আয়ত আছে? এখানে এই যে এটাকে ছুটে ফেললাম, এটা এখানে লিখলাম, কয়টা আয়ত আছে এখানে?
6টা আছে তাই না? লিখো 3টা, 6টা এখানে মধ্যে। এই তুমি 1 2 3 বসাও, সবগুলো যোগ করো, 6টা আয়ত আছে। তারপরে আচ্ছা আমি একটু এখানে ইয়ে করি। এই জায়গায় আমাদের 6টা আয়ত আছে। এই যে আমার এগুলো দেখতে বরাবর মতো মনে হচ্ছে 6টা তাই না? 1 2 3 নাম্বারিং করে নাম্বারগুলো যোগ করে 6টা। আর এখানে এখানে কয়টা? এখানে কয়টা? 6টা তাই না? তাও 6, তাহলে এখানে আছে 6টা আয়ত, এখানে আছে 6টা আয়ত। এখন আমি এই আয়তটাকে একটু আইনা টাইনা 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 এখানে বসা দিলাম, বসাইলাম এটা বসাইলাম সাইজ করে, বসাইলাম এখানের মধ্যে বসাইলাম। তাইলে এখান দিয়ে ছিল 6টা, এখান দিয়ে ছিল 6টা, 12টা হওয়ার কথা না বলতো? এই এমনে ছিল 6টা আর এমনে তো 6টা, 12টা না? কেন 12টা না বলতো? কারণ এটা কি কমন আছে, রাইট, এটা কমন আছে, এটা কি আছে, কমন আছে, এটা মিলে গেছে, রাইট, এটা ডাবল কাউন্ট হয়ে যাবে নাইলে। কারণ এই মাঝখানেরটা আগে এটা এটা এখানে একবার কাউন্ট করছি, আবার এ আর আর এটা কাউন্ট করছি, যেহেতু মিলে গেছে তাই এটা ডাবল কাউন্ট হয়ে যাবে নাইলে। এই জন্য কয়টা আছে টোটাল আমাদের? 11টা আছে এখানের মধ্যে, তাই না? যদি বুঝে থাকো তাহলে এটা বাহির করো। সো 1 2 বাইর করো এখানের মধ্যে কয়টা চতুর্ভুজ আছে, কয়টা আয়ত, সরি, বাইর করো। সবাই বাহির করো। তাইলে এদিকে 1 2 3 4 5, তাইলে আমরা যদি 1 2 3 4 5 যোগ করি তাহলে পাচ্ছে কয়টা? 5 6 30, 30 শত গেলে 15, এদিকে 15, এদিকে 1 2 3 4 5, এদিকেও 15টা, তাহলে 15 15 যোগ করলে 30 হওয়ার কথা, কিন্তু এইটা ডাবল কাউন্ট হয়ে গেছে, তার মানে এখানে 29টা আছে আয়ত। হ্যাঁ, তাহলে এইভাবে যেরকম বের করা, তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করলে যেরকম হবে 12টা। টাওয়ার সিস্টেম যদি সঠিক হয়ে থাকে, দেখি টাওয়ার সিস্টেম যদি, যে আমরা এত কই টাওয়ার সিস্টেম, তার টাওয়ার সিস্টেম মিলবে কিনা দেখো। টাওয়ার মাথা কোনটা? এটা ধরো, টাওয়ার মাথা ধরো, কোনো সমস্যা নেই, এটা টাওয়ার মাথা ধরো, এটা টাওয়ার মাথা তুমি ধরতে পারো, একই রেজাল্ট আসবে। এটা যদি টাওয়ার মাথা ধরি তাহলে এখানে আমি একটা 1 দেই, দিচ্ছি টাওয়ার মাথা, এটা হলো 1। এখানে কত দিব আমি? 3 দিব। এখানে কত দিব আমি? 1 দিব। আর একতলা থাকলে আমরা যোগ করা লাগে না, তাই না? তাহলে এখানে যদি 1 2 3 যদি থাকে, 1 2 3 যোগ করলে কত আসে? 6 আসে, তাই না? তাহলে এখন দেখো তো তোমার আগেরটার মধ্যে 11 হয়েছে কিনা। 1 4 5 6 11, 2 মানে আমি কই 2 কোন দিক দিয়ে আছে তোমার? কোথায় 2 তোমার এখানে? কিসের 2? টাওয়ার সিস্টেমে করলেও আসবে, আবার ও সিস্টেম করলেও আসবে, তার মানে টাওয়ার সিস্টেমটা সঠিক, তাই না? বিজ্ঞানীরা তাহলে ভুল কথা বলে নাই, সঠিক টাওয়ার সিস্টেমটা। তুমি টাওয়ারে করো, এমনি করো, যেমনি করবে করো, রেজাল্ট একই আসবে। বুঝে গেল ব্যাপারটা? তুমি ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তুমি টাওয়ার করো আর এমনি করো, যেমনি করবে করো, একই রেজাল্ট আসবে। কারণ এরকম মাসুম বলো আর কি বুঝাইতাম, এটা এটা তো বুঝতে পারছো। আমি বলছি এটা তুমি টাওয়ার সিস্টেমের মধ্যে করতে পারো। এটা টাওয়ার হয় না, এটা টাওয়ার হয়ে যেত, এটা একটা টাওয়ার ধরো, টাওয়ারের মধ্যে এটা টাওয়ারের উপরে এটা তার মাথা, এটা 1 দিলা, একটা আছে ব্লক, এখানে 3টা ব্লক আছে, 3 দিলা, এখানে একটা ব্লক 1 দিলা, একটা ব্লক থাকে ভিতরে কোনো নাম্বারিং আর এখানে লেখার কিছু নাই। কিন্তু যেগুলো আমাদের খুচরা যে ব্লক আছে, এই যে 3টা 4টা 5টা 6টা, সেই ব্লক গুলো কি করতে হবে আমাদের? নাম্বারিং করতে হবে, তাই না? 1 2 3, তাহলে 2 1 3 3 3 6, হ্যাঁ, সবগুলো তুমি যোগ করে দাও। আমি আবার অবধি দিচ্ছি তোমাদেরকে, অনেকে ভাবতেছে ভাইয়া এখন এই একটা ক্লাসের মধ্যে এত সূত্র চলে আসছে, মাথা হ্যাং হয়ে গেছে। তুমি চিন্তার কোনো কারণ নাই, তুমি একবার রিভিশন দিলেই এগুলো মাথার মধ্যে ঢুকে যাবে, জাস্ট একবার রিভিশন দিবা। আমি যখন প্রথম এটা যখন করছিলাম, আমার তো মাথার মধ্যে ভাব উঠতেছিল কি এত সিস্টেম কেন বের করবো, হ্যাঁ। তো প্রচন্ড রকম মাথা আমার ধরে যাচ্ছিল। হ্যাঁ, দূরে থাকলে কেমন করবে, রাইট, হ্যাঁ, দূরে থাকলে করবা, দূরে থাকলে অবশ্যই তুমি করবা। নিহাল ধরো এখানে দূরে থাকলে এখানে মতো করবা না, তুমি 2 লিখবা, তখন তুমি এটা 1 এবং 2 কাউন্ট করে 3 লিখবা, হ্যাঁ, অবশ্যই করবা। আমি প্রথম করার সময় আমার খুবই তোমার হচ্ছে যে, না টাওয়ারের সময় তো বিয়োগ করি না আমরা শাহানা, টাওয়ারের সময় আমরা কেন বিয়োগ করবো? টাওয়ার কি বিয়োগ করছিলাম এখানে? টাওয়ার কি বিয়োগ করছিলাম? টাওয়ারে তো কোনো বিয়োগ করি নাই।
তারও কোনো বিয়োগ করি নাই। তো প্রথমবার আমি করার সময় আমার এরকম ভয় লাগছিল, বই এতগুলো কেমন করবো বলে, হ্যাঁ পরে দেখি যে না আসলে সোজা আছে জিনিসটা, বেশি কঠিন না। তো এখন চলো আমরা এটা একটু সবাই মিলে করে ফেলি। সবাই মিলে একটু করে ফেলি, চলো। এটা সবাই মিলে একটু করি। Sorry. তো আমরা, তুমি যে কোনো একটা আরো মাথা ধরতে পারো, নো প্রবলেম। কত আসে? 40 আছে তৌফিকের, ওকে, তাহলে না 40 আসছে। তো তুমি আরো মাথা এদিক দিয়ে লিখতে পারো, এদিক দিয়ে লিখতে পারো, যেমন লেখার লোকের রেজাল্ট কি আসবে। এমনি যদি লিখি আমি 1, এখানের মধ্যে ব্লক আছে 3টা, 1 2 3 4 5, এখানে আছে 5টা, এখানে আছে আমাদের হচ্ছে যে 1 2 3, এখানে আছে 3টা, এখানে আছে 1টা। আমরা নাম্বারিং করো। তো কি করবে এখানের মধ্যে, এখানে নাম্বারিং করবে 1 2 3, এখানে 1 2 3 4 5, এখানে 1 2 3, এখানে এর মধ্যে করা লাগবে না। এখানে 1 2 3 করলে কত আমাদের এখানে আসতেছে আমাদের 6, এখানে আসতেছে আমাদের এখানে কত আসতেছে 15, আমাদের 15, তাই না? 1 2 3 4 5 যোগ করলে 15 আসতেছে। আমি দেখতে বলে একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে আহমেদ, একই আসবে, একই একই, তুমি সামনে করো 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 ভাই, একই আসবে। 5 1 6, হ্যাঁ ওকে। তো তুমি তোমার আব্বার আব্বু ডাকো আর আব্বা ডাকো, যা ডাকবা ডাকো, একই জিনিসটা, তাই না? আব্বু ডাকলে কি একটু টাকা পয়সা বেশি দেয় নাকি? আব্বা ডাকলে যা দেয়, আব্বু ডাকলে তা দেয়, কি বলো? তখন তুমি সব যোগ করে দাও, হ্যাঁ ড্যাডি, ড্যাডি ডাকলে বেশি দেয় একটু না, যোগ করো, যোগ করলে যা হবে তাই আনসার, কত 40 হয়, তাই না? 40। হ্যাঁ নিহাল একটা সুন্দর একটা কথা বলছে, মিনিমামটা থেকে স্টার্ট করবো, রাইট, হ্যাঁ নিহাল একটা চমৎকার একটা কথা বলছে, মিনিমামটা থেকে শুরু করতে পারো, রাইট। বাট তার মাথা তুমি ধরো, তুমি গুলো একজন গুলেন, আমি অমনে ধরবো না ভাই, আমি তার মাথা বাম থেকে ধরবো, ধরো কোনো সমস্যা নাই, এটা তুমি 1 ধরো, তাহলে এখানে তুমি 3 বসাও, তাহলে 1 2 3 4 5, এখানে 5 বসাও, তাহলে 1 2 3, এখানে 3 বসাও, এখানে 1 বসাও, হ্যাঁ? তাহলে তুমি এই নাম্বারিং করে এখানে লিখবা, এই নাম্বারিং করে এখানে লিখবা, এই নাম্বারিং করে এখানে লিখবা, রেজাল্ট একই আসবে, হ্যাঁ রেজাল্ট একই আসবে, ওকে। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি চতুর্ভুজ কাউন্ট। তো চলো আমরা এখন চলে যাব ত্রিভুজ কাউন্টে, হ্যাঁ। চতুর্ভুজ কাউন্টে এইসব নিয়মের ভিতরে যদি না আসে ভাই, না আসলে তুমি ইনস্ট্যান্টলি সেটা করবা না, তুমি কি করবা, বড় একটা গোল্লা দিয়ে চলে যাবা, অন্য প্রবলেম যেগুলো পারো সেগুলো সলভ করবা। তো সেগুলো সলভ করে পরবর্তীতে তুমি সময় থাকলে চেষ্টা করো এবার, কিন্তু প্রথমে যদি কমন না আসে সিস্টেম থেকে, তুমি গণাগণির কাজ করবে না এখানের মধ্যে, গণাগণি। এখন আসো ত্রিভুজ করার জন্য, হ্যাঁ তুমি রাগ করে চলে আসবে, ওকে। তোমার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, কয়েকটা জিনিস তোমার খেয়াল করতে হবে, যে কাউন্ট সিস্টেমটা বলে দেন, কোন কাউন্ট করার সিস্টেমটা? ভাস্কর কাউন্ট করার সিস্টেম বললাম, এই যে কাউন্ট করালাম না। এখন আসো ত্রিভুজ তোমার কয়েকটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে এই যে কোণ থেকে, এই যে কোণ থেকে বাহু বরাবর কোনো রেখা আসছে কিনা, কোণ থেকে বাহু বরাবর কেউ আসছে কিনা, সে আসলে কিন্তু হিসাব হবে। আচ্ছা, এরপরে তুমি দেখবা যে কোণ থেকে বাহু বরাবর আসে না, অর্ধেক পর্যন্ত আসছে, অর্ধেক পর্যন্ত এরকম করে আসছে কিনা এরকম। তারপর আবার তুমি দেখবা যে বাহু থেকে তোমার বাহু থেকে বাহু পর্যন্ত কেউ আসছে কিনা এরকম। সো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সূত্র অ্যাপ্লাই করব। চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করলেই এই জিনিসগুলো আমাদের ইজিলি আমরা বুঝে যাব। তো দেখো, যদি এরকম খণ্ডক থাকে, ত্রিভুজটা খণ্ড করে ফেলতেছে, হ্যাঁ যদি এরকম বিভিন্ন স্থলে খণ্ডক থাকে যেটা ত্রিভুজকে ভাগ করে ফেলে, এরকম যদি থাকে, তাহলে তুমি যেটা করবা, তুমি ত্রিভুজগুলোকে নাম্বারিং করবা, সেই নাম্বারগুলো যোগ করে দিলে যতগুলো ত্রিভুজ এখানে ঠিক ততটা ত্রিভুজ আছে, নাম্বারিং করো 1 2, 1 আর 2 যোগ করলে কত 3, এখানে 3টা ত্রিভুজ আছে। তুমি যদি বিশ্বাস না হয় তুমি গণাগণি করো, এই গণ, এই একটা ত্রিভুজ তাই না, এই আর একটা ত্রিভুজ, আর পুরোটা একটা ত্রিভুজ, 3টা ত্রিভুজ, হয়েছে কিনা? তাহলে বুঝলাম এরকম যদি খণ্ডক থাকে, তাহলে আমরা যেটা করব, নাম্বারিং করে নাম্বারগুলোকে যোগ করে দিব, তাহলে অতটা ত্রিভুজ। এখানে কয়টা ত্রিভুজ হবে দেখলাম, এটা খণ্ডক আছে এরকম, হ্যাঁ তাহলে এগুলোকে আমরা নাম্বারিং করি 1 2 3,
এরপর আমরা নাম্বারগুলোকে যোগ করে দিব। তাহলে 3 দিয়ে 5, এই তোমরা কথা বলতেছো কেন মাসুম আর ইয়া? 5 5 একে 6। হ্যাঁ, তাহলে আমরা নাম্বারিং করে নাম্বারগুলোকে আমরা যোগ করে দিব। হ্যাঁ, তাহলে নাম্বারিং করি 1 2 3 4। শোনো মেয়েরা, মাসুম এবং তোমরা যারা যে দুজন কথা বলতেছিলা, তোমাদের জন্য বলি, বিয়ে করতে মেয়েরা সবসময় ফার্স্ট প্রায়োরিটি কি জানো নি? এখন এখন বিয়ের বাজারে কোন পাত্র চাহিদা বলো? বিসিএস ক্যাডার ভালো চাহিদা আছে, বুঝতে পারছো? সুতরাং বিসিএস ক্যাডার হও, দেখবো অনেক। নাহলে পরে যেটা আছে ওটা চলে যাবে, পরে দেখা যাবে পরে কান্নাকাটি করবে পরে। হ্যাঁ, ওরা ওইটা নিয়ে কান্নাকাটি করবো। আচ্ছা, তো এখানে তাহলে কয়টা যোগ করলে? 3.5 7 7 9 9 একে 10। তো এখানে 10টা ত্রিভুজ আছে। এখন আসো, যদি এরকম থাকে যে খন্ড কয়েকটা দেখা যাচ্ছে, আবার তোমার এখানের মধ্যে আর এমনও একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, সমান্তরাল রেখা দেখা যাচ্ছে, তাহলে এখানে তোমার যেভাবে কাউন্ট করতে হবে। তাইলে আগে আমরা দেখব সমান্তরাল রেখা কয়টা আছে। সমান্তরাল রেখা কয়টা আছে? এই একটা সমান্তরাল রেখা আর একটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা আছে কয়টা? দুইটা সমান্তরাল রেখা আছে। হ্যাঁ, সমান্তরাল রেখাগুলো দেখলাম। এরপর ত্রিভুজ কয়টা আছে নাম্বারিং করো, ত্রিভুজগুলোর নাম্বারিং করো। ত্রিভুজ কয়টা আছে? এই হইলো একটা ত্রিভুজ, এই হইলো দুইটা ত্রিভুজ, তাই না? নাম্বারিং করলা ত্রিভুজগুলোকে, এগুলো চতুর্ভুজ, নাম্বারিং করার কিছু নাই। হ্যাঁ, নাম্বারিং করলা, সে নাম্বারগুলো তুমি যোগ করো। তাইলে 2 একে যোগ করলে কত? 3। তাহলে ত্রিভুজগুলোকে যোগ করলে হলো 3, আর সমান্তরাল রেখা আছে দুইটা, তাহলে মোট ত্রিভুজ হলো 3 দুগুণা 6টা। মোট ত্রিভুজ 3 দুগুণে 6টা। আচ্ছা, এখন পর্যন্ত যে দূর পড়ালাম, এর দূর পড়ানো নিয়ে কারোর মধ্যে কনফিউশন আছে? মানে ওভারডোজ হয়ে যাচ্ছে না তো? ঠিক আছে কিনা এতটুকু? ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু সামনে আগাই। হ্যাঁ ফজল, আপনি বলো, আপনি বলো। ভাইয়া, আগেরটা গুনলে কি 10টা পাওয়া যাবে? আগের যে ত্রিভুজটা ছিল। এই গুণটা গুণ, হ্যাঁ গুণ অবশ্যই পাওয়া যাবে, তুমি গণো। গণো 1 2 3 4। হ্যাঁ, দুটো করে ধরো, এগুলো 5। হ্যাঁ, দুটো করে ধরো 5। এ হচ্ছে তোমার হচ্ছে যে 6। হ্যাঁ, তো তুমি 3টা করে গুনো। এ হলো তোমার হচ্ছে যে 7। হ্যাঁ, তারপর এ হলো একটা হইলো 8। হ্যাঁ, পুরোটা করলে তো একটা হচ্ছে যে 9, আর একটা আছে কোন জায়গায় চিপাই। ও, মাঝখানে দুটো, এই দুটো দুটোতে কাউন্ট করি নাই, 10। তুমি বিশেষ না হলে তুমি গণো, বসে বসে গণো। মাঝে মধ্যে অবাক লাগতেছে তাই না, কেমন হইতেছে কিন্তু 10টা ত্রিভুজ এখানে ভিতরে, কেমনে ঢুকলো 10টা ত্রিভুজ অল্প এখানে ভিতরে, না দেখে মনে হচ্ছে 3 4টা, তাই না আসুন? গুনে দেখো জিনিসটা যে আসলে 10টা আছে কিনা, গুনলে মাথা পরিষ্কার হবে। বিকেলে গুনছিলাম ভাই, মিলে নাই। ওই যে তুমি মাঝখানাটা কাউন্ট করো না, যে এই দুটাতে কাউন্ট করে, আমিও কিন্তু মাঝখানাটা কাউন্ট করতে ভুলে গেছি, এইটা কাউন্ট করি না আমিও। মাঝখানাটা কাউন্ট করো নাই? হ্যাঁ, এইটা, জি এইটা ভাই, এইটা এটা স্কিপ করছিলাম। হ্যাঁ, মিলবে, এটা মিলবে, রাইট। তো আসো, তাহলে এখন আসি, এটা আমাদের কোন সূত্র পড়ছে? এই সূত্র পড়ছে কিছু আমাদের এরকম খণ্ডক আছে আর সমান্তরাল রেখা আছে, সেই সূত্র পড়ছে। সেই সূত্র বলে আমরা কি করি? আমরা দেখি সমান্তরাল রেখা কয়টা আছে। এই একটা, এই একটা, এই একটা, তাহলে 3টা সমান্তরাল রেখা আছে। তাইলে সমান্তরাল রেখা আছে 3টা এখানের মধ্যে। তারপর উপরে লেখা আছে আমাদের 1 2 3 4, 4টা নাম্বারিং করো, 1 2 3 4। তাহলে 1 2 3 4 তুমি নাম্বারিং করার কারণে নাম্বার হচ্ছে তোমার কত? যোগ করলে নাম্বার হচ্ছে তোমার 10। হ্যাঁ, এখন এই 10 আর 3 গুণ করলে এখানের মধ্যে টোটাল 30টা ত্রিভুজ আছে। তাহলে দেখো, এই টাইপস এর প্রবলেম যদি সূত্র কমন না পড়ে তুমি কখনোই করবা না। আচ্ছা, এই সূত্র ছাড়া কি তুমি 30টা গুনতে পারবা? তুমি এই সম্ভব এটা 30টা কাউন্ট করা এরকম? কে পারবে 30টা কাউন্ট করতে? পরীক্ষা দিতে মাথা চান দিয়ে নষ্ট হয়ে যাবে এটা, তুমি বুঝে বুঝো। সো নাম্বার 1 সূত্র, অ্যাবস্ট্রাক্ট রিজনিং এ নাম্বার আছে টোটাল 2 নাম্বার। হ্যাঁ, প্রিলিতে 2 নাম্বার। তোমার তোমার সূত্রের মধ্যে যদি কমন আসে করবা, নাহলে করবা না। সূত্র কমন আসলে করবা, নাহলে করবা না। ওই তুমি ছেড়ে দিবা, ওইটা ছেড়ে চলে যাবা। কিন্তু গুণাগুণি করবো না এক্সাম হলের মধ্যে। এই আমি কয়েকটা পাবলিকে দেখছি, আমি যখন আমি প্লিজ যখন দেওয়ার সময় আমি গুনতেছে একজন, আমি আপনি একটু গুনে মিলাতে পারবেন? কোন গুনে মিলাতে পারবেন? এটা গুনেন আপনি, এটা এটা গুনে নাকি মিলাবে এটা?
গুণে গুণে তুমি যেতে পারবে না, তুমি সূত্র কমন পড়লে করবা, নাহলে বাদ। পরবর্তী তুমি আসবা, আসার পরে তুমি যদি আসলে কোনোভাবে যদি কোনো লাইন কাট পাওয়া যায় তখন মিলাবা, কিন্তু বসে থাকবা না কোনো কোশ্চেন নিয়ে। উপরে 1 2 3 কোন হয়েছে? হ্যাঁ হাসনিম, উপরে এই যে আমরা দিছি 1 2 3 4, তাহলে এগুলো এই চারটা ত্রিভুজ আমরা নাম্বারিং করলাম, নাম্বারিং যোগ করলাম, যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে 10। সমান্তরাল রেখা হইলো 1টা 2টা 3টা, তাহলে এই 3 দিয়ে গুণ করলে তাহলে তোমার 30টা ত্রিভুজ এখানের মধ্যে। তো এবার আসো আমরা একটু 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 কঠিন দিকে ঢুকতেছি। তো এখন আসো, এই ত্রিভুজটা আগের কোন সূত্রের মধ্যে পড়ে নাই, আগের কোন সূত্রের লগে জিনিসটা মিল নাই। তাই দেখি কি ঘটনাটা ঘটছে, দেখি একটা ত্রিভুজ, একটা বাহু, সেই ত্রিভুজের কোণ থেকে বাহুর দিকে যাচ্ছে, এই যে কোণ থেকে বাহুর দিকে যাচ্ছে, কোণ থেকে বাহুর দিকে যাচ্ছে। সো ত্রিভুজের ভিতরে কোন রেখা কোণ থেকে যদি বাহুর দিকে যদি যায়, কোণ থেকে বাহুর দিকে যদি যায়, তার জন্য একটা 2 দিবা, সো 2 দিলা। আরেকটা রেখা কোণ থেকে বাহুর দিকে যাচ্ছে, কোণ থেকে বাহুর দিকে যাচ্ছে, ওর জন্য একটা 2 দিবা। কোণ থেকে বাহুতে যদি যায়, তুমি একটা এডিশনাল সূত্রে 2 2 রাখতে হবে। তো 3জন জায়গা 4জন জায়গা, এই সূত্রে একটা 2 সবসময় বসে যাবে। তুমি গুণ করো, কত এখানে, কত কত 8টা, সেখানে 8টা ত্রিভুজ আছে, এখানে আছে 8টা ত্রিভুজ। তো যদি এরকম তোমার কটা থাকে, এখানে বুঝলে 8টা, এখানে তাহলে যদি আসে এরকম, তাইলে এখানের মধ্যে এই একটা রেখা, এই একটা আছে কোণ থেকে বাহুতে, এই একটা একটা, হ্যাঁ বুঝতে পারবি? আর বলতাম আচ্ছা। সো তো তুমি দেখবা আগের কোন সূত্র মিলছে, আগের কোন সূত্র মিলে নাই, আগের কোন সূত্র পড়ে নাই, নতুন একটা জিনিস শিখো। তাহলে কোণ থেকে বাহুতে যদি যায়, কোণ থেকে বাহু, জিনিসটা খুব খেয়াল করে এটা নোট করে রাখবা, যে কোণ থেকে বাহু, কোণ থেকে বাহু যদি যায়, প্রতিটি রেখার জন্য 2, নাম্বার 1 নাম্বার 2, একটা সূত্রের 2, এডিশনাল একটা 2 আসবে। তাহলে কোণ থেকে বাহু একটা গেছে, এই কোণ থেকে বাহু একজন, হ্যাঁ একটা 2, এ কোণ থেকে বাহু গেছে, এ কোণ থেকে বাহুতে গেছে, এই কোণ থেকে বাহুতে গেছে, আর একটা 2, একটা সূত্রের 2, তাহলে হলো 8টা। এখানে আসো, তাহলে একটা রেখা কোণ থেকে বাহুতে গেছে, এই একটা কোণ থেকে বাহুতে গেছে, একটা 2, এ কোণ থেকে বাহুতে গেছে, কোণ থেকে বাহুতে গেছে, আর একটা 2, এ কোণ থেকে বাহুতে গেছে, এল আর একটা 2, এবং অবশ্যই সূত্রের একটা 2 থাকবেই থাকবে। সো কয়টা এখানের মধ্যে? সো কয়টা? 16টা, এখানে তাহলে 16টা ত্রিভুজ আছে। এখন আসো আমরা একটু সমান্তরাল না হলে এই ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ এই ফর্মুলা রাইট। এখন যতগুলো সিস্টেম শিখেছি এগুলোর মধ্যে যদি কমন আসে করবো পরীক্ষা, এগুলোর মধ্যে কমন আসার কথা, কথা কমন আসার, কমন না আসলে করবো না। এখন আসলে এইটা একটু কমপ্লেক্স আছে, এখানে একটা ঝামেলা দেখা যাচ্ছে। হ্যাঁ, কি ঝামেলা? এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ কোণ থেকে বাহুতে গেছে, আচ্ছা কোণ থেকে বাহুতে গেছে একজনে, কোণ থেকে বাহুতে আসছে একজনে, তাহলে ওর জন্য একটা 2 দিছি আমরা, সূত্রের একটা 2 দিছি। কোণ থেকে যাই না 2টা, ও কামরুল, হ্যাঁ কামরুল দেখ, আমরা আসতেছি, কামরুল আসতেছি, দেখো দেখো আসতেছি জিনিসটা। তো আমাদের এখানের মধ্যে কোণ থেকে বাহুতে গেল একজন, একজন গেছে কোণ থেকে বাহুতে। তো কামরুল যেটা বলতে চাচ্ছে আসলে, যে সেটা হচ্ছে যে ভাই আর একজন তো গেল, যে ওদের কি হবে? এই দেখো, ও কোণ থেকে বাহুতে যাওয়ার পথে পুরো যাইতে পারে না, অর্ধেক পর্যন্ত থানা গেছে, অর্ধেক পর্যন্ত আসতে পারছে। হ্যাঁ, যদি পুরোপুরি যাইতে না পারে, যতজন ক্ষেত্রে জন্য ঘটনা ঘটবে ততগুলো প্লাস 2 দিবা, ততগুলো প্লাস 2 দিবা। তাইলে এই এই অর্ধেক, এই অর্ধেক, এই অর্ধেক, এই অর্ধেক যাইতে পারে নাই, থামে গেছে অর্ধেকে, তাহলে এটা একটা +2।
এইবার এইটাও কোণ থেকে, এই কোণ থেকে বাহুতে যাওয়ার পর যাইতে পারে না, অর্ধেকে থামে গেছে, এটা +2। যারা এই ক্লাসটা আজকে প্রথম করতেছো, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমার মাথার মধ্যে জ্ঞান লেগে গেছে, খুব বাজে বাজে এত সূত্র। আসলে ঘটনা তুমি প্রথম করতেছো তো এই জন্য তোমার একটু কঠিন লাগতেছে, কিন্তু তুমি যখন রিভিশন দিবে একবার এবং নিজে প্র্যাকটিস করবে, দেখবা এগুলো খুব সোজা, তাহলে দেখবে একদম ইজি, সব নিয়ম তোমার মনে চলে আসবে। তাহলে কত আসে এখানে, 2 দুগুণা 4, 4 দিয়ে 6, 6 দিয়ে 8, মানে 8। তাহলে এখানে টোটাল 8টা ত্রিভুজ। আমি যে প্রথমবার করছিলাম আমারও অনেক ইয়া লাগছিল, কঠিন লাগছিল, মানে যেন অনেক কঠিন বিষয়গুলো, বাট ইজি, তুমি একটু চেষ্টা করলে হয়ে যাবে। 8টা আছে এখানের মধ্যে। সো এবার দেখি এখানের মধ্যে আমরা একটু খেয়াল করি যে এই জায়গায় আমাদের কি ঘটনাটা ঘটছে। তাহলে আমরা জানি যে কোণ থেকে যদি বাহুতে যদি যায়, হ্যাঁ, পূর্ণ রেখা যদি হয়, তার জন্য একটা করে আমরা 2 লিখি, তাইলে এই একজন, এই কোণ থেকে বাহু, এগুলা 2, হ্যাঁ, এই কোণ থেকে বাহু, কোণ থেকে বাহু, এর জন্য একটা 2। আরেকটা কি 2 হবে, আরেকটা কি 2 হবে, সূত্রের 2, একটা আমরা সূত্রের 2 লিখছি। এইবার এই রেখাটা, এটা কোণ থেকে বাহু কিন্তু অর্ধেক, এটা কি অর্ধেক, তো অর্ধেক যতজন থাকবে ততজন হচ্ছে আমাদের +2। তাহলে আমাদের 2 দুগুণে 4 দুগুণে 8, এই 8 আর 2 কটা, এখানের মধ্যে আমাদের 10টা ত্রিভুজ আছে এখানে টোটাল, ত্রিভুজ এখানে আমাদের 10টা ত্রিভুজ। সো এইটা একটু আমরা আগে যতগুলা করছিলাম, সো দেখো এই হচ্ছে আমাদের, আমরা এইটা করে আজকে আমরা সেটা সমাপ্ত করে দিব। ত্রিভুজের আরো যেগুলো আছে সেগুলো আবার কালকে একটু পড়া দিব, আজকে আবার নালে আবার বেশি গ্যাঞ্জাম লেগে যাবে। দেখো কোণ থেকে বাহু, কোণ থেকে বাহু, তাহলে একটা 2, কোণ থেকে বাহু আর একটা 2, সূত্রের 2 হবে কি হবে না, একটা সূত্রের 2 হবে কি হবে না, একটা সূত্রের 2 হবে, একটা এডিশনাল সূত্রের 2 হবে। ওকে, এই বুঝে সব মিলছে। এখন আমরা একটু ঝামেলা লেগে গেলে, এইটা দিয়ে ঝামেলা লেগে গেছে, এটা দিয়ে, হ্যাঁ, কি ঝামেলা লাগছে এটা, এটা কি কোণ থেকে কোণে আসছে, কোথায় কোথায় আসছে, কোণ থেকে কোণে আসছে, কোণ থেকে কোণে যদি আসে, যেখানে এটা অর্ধেক রেখার জন্য, পরে তো কোণ থেকে কোণে কেমনে আসবে, কোণ থেকে কোণে যদি কোনো অর্ধেক রেখা যদি আসে, কোণ থেকে কোণে যদি কোনো অর্ধেক রেখা আসে, বা বাহু থেকে বাহু যদি কোনো অর্ধেক রেখা যদি এরকম আসে, তাদের জন্য একটা +4 দিতে হয়, একটা +4 দিতে। আমি সামারি করে দিব, পরে লেখাটা সামারি করে দিব, ডোন্ট ওয়ারি। তাইলে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 4 12টা, এখানে টোটাল 12টা ত্রিভুজ আছে। আরেকবার রিপিট করি, তাহলে এ কোণ থেকে বাহুতে গেছে 2, কোণ থেকে বাহুতে গেছে ইন্টু 2, সূত্রের 2, কোণ থেকে কোণে গেছে +4, হয়ে গেল আমাদের এই সংখ্যা। এবার দেখো, দেখো কোণ থেকে বাহু, কোণ থেকে বাহু 2, কোণ থেকে বাহু একটা 2, সূত্রের 2, আর এটা হচ্ছে বাহু থেকে বাহু, বাহু থেকে বাহু, বাহু থেকে বাহুর জন্য কি +4। তাইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 4 12টা, তাহলে 12টা ত্রিভুজ আছে। এতক্ষণ যা পড়লাম সেটা আমরা সামারি করি। তাহলে আসো, প্রথমে পড়ছি আমরা যদি এই টাইপসের যদি আমাদের থাকে, যদি এই টাইপসের যদি থাকে, থাকলে আমরা স্রেফ নাম্বারিং করবো, নাম্বারগুলো যোগ করে দিব, হয়ে যাবে। নাম্বার 2 ছিল, সেটা বোঝানো যাবে না, ও এটা আগেরটার মতোই, এই যে কোণ থেকে বাহু 2, কোণ থেকে বাহু 2, সূত্রের 2, এইটা হলো বাহু থেকে বাহু, এটা হলো বাহু থেকে বাহু, তাই না, এটা বাহু থেকে বাহু না, বাহু থেকে বাহু, কোণ থেকে কোণ, এগুলো হলো +4, বুঝছো। আচ্ছা, তারপর আমরা দেখছিলাম এখানের মধ্যে যদি এরকম আমাদের মাঝখান দিয়ে এরকম সমান্তরাল রেখা থাকে, তাহলে আমরা উপরগুলো নাম্বারিং করি আর সমান্তরাল রেখাগুলো গুনি, উপরের নাম্বারগুলো যোগ করে সমান্তরাল রেখার সাথে আমরা যদি গুণ করে দিই তাহলে রেজাল্ট মিলে যায়। এরপর আমরা যেটা পড়ছিলাম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যে কোণ থেকে বাহু পর্যন্ত যদি কোনো রেখা যায়, তাহলে ততগুলো 2 হবে এবং সূত্রের একটা 2 হবে। তারপর আমরা দেখছিলাম যে কোণ থেকে
বাহু পর্যন্ত যায় নাই, অর্ধেক। কোন থেকে বাহু পর্যন্ত? অর্ধেক রেখার জন্য। যতগুলো অর্ধেক রেখা ততগুলো হচ্ছে তোমার আমরা +2 করতে থাকবো, আমরা +2 করতে থাকবো। তারপরে কোণ থেকে কোণ বা বাহু থেকে বাহু যদি যায়, এরকম অর্ধেক বাহু যদি থাকে, তাহলে তাদের প্রত্যেকের জন্য +4। আমরা না হাসান, আমরা কোনো শীট দিব না, বই থেকে বলবা, টেক্সট বই যেটা কিন্তু বই থেকে বলবা, নো শীট, বই, অলওয়েজ বই পড়বা। সো আমরা হচ্ছে যে এই ক্লাসটা আমরা একটু আরেকবার দেখে ফেলবো। তোমাদেরকে, তোমরা খেয়াল করো, গুগল ড্রাইভ তোমাদের শেয়ার করা আছে। সো কালকে ক্লাসে আসার আগে তুমি হচ্ছে যে আমাদের পরবর্তী যে লেকচার দুটো আছে, আমাদের পরবর্তী লেকচারটা অবশ্যই কালকে দেখে একটু ক্লাসে আসবা, তাহলে পরে তোমার ক্লাস বুঝতে অনেক সুবিধা হবে। ওকে। আর আনোয়ার হাত তুলছে, হ্যাঁ বলো আনোয়ার। ভাই